প্রিয় দর্শক, আবার আইন অধিকার অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আমি সামিয়া ফেরদৌস এবং স্টুডিওতে আমার সাথে আছেন ব্যারিস্টার রেজা। তো দর্শক, আমরা বিরতিতে যাবার আগে আপনাদের সাথে কথা হচ্ছিল, আমরা ফিরে যাব আমাদের দর্শকদের ফোন করলে। আমি জানি অনেক দর্শক আজকে আমার অতিথির সাথে কথা বলার জন্য অপেক্ষা করে আছেন। তো জাস্ট একটু জানিয়ে রাখি দর্শক, স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখছেন এই নাম্বারে আমাদেরকে কল করুন এবং আমার অতিথির কাছে আপনারা ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন রাখতে পারেন। তো চলে যাচ্ছে আমাদের ফার্স্ট কলার, কে আছেন? হ্যালো। জি, ওয়ালাইকুম সালাম দর্শক। আমি ব্রাডফোর্ড থেকে রুবেল মাসুম। জি, আপনার টিভি ভলিউম মিউট দিয়ে মাতুকা দর্শক। জি, আমার টিভি ভলিউম নিচে আছে। জি। যাওয়ার পর্যন্ত হইল আমি 2012 জি বিদেশে আসলাম সাউথ ভিসায়। জি। 2014 সেপ্টেম্বরের 5 তারিখ আমার ভিসা এক্সপায়ার ডেট আছে। তারপরে এই টাইমে আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগে অ্যাপ্লাই করছিলাম না। আমি 2015 জানুয়ারি 30 তারিখ গেছিলাম প্রিমিয়াম সার্ভিসের লাগে ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগে। বাদে আমি পাইছি আর কি ইন্ডিপেন্ডেন্ট লিভ 2015 ফেব্রুয়ারি 25 তারিখ তারা আমার ইন্ডিপেন্ডেন্ট লিভ দিচ্ছে। তারপরে 1 বছর বাদে আমি 2016 আমি ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করছিলাম। বাদে তারা আমার ও গেছে ও মাসের 11 তারিখে আমার রিফিউজ করেছে। তারপর জন্য আমি অ্যাপ্লাই করলাম না এখানে সময় মতো। এখন সেটা আমি কনসিডার লাগে যে আমি এনার ফরম একটা আছে ওটা আমি ফিল করে অ্যাপ্লাই করি, আমার লাভ হইব না। ভাইয়া, আপনার যেটা হয়েছে আমি যেটা বুঝতে পেরেছি যে আপনার ভিসাতে গ্যাপ হয়ে গেছে। তারা তো এখন লাস্ট 10 ইয়ারের হিস্ট্রি দেখে এবং 10 ইয়ার হিস্ট্রি দেখতে গিয়ে তারা দেখেছে যে আপনি ইনডিফিনিট লিভের জন্য যখন অ্যাপ্লাই করেছেন আর আগের ভিসাটা যখন শেষ হয়েছিল এর ভিতরে আপনার ভিসাতে গ্যাপ হয়ে গেছে, আপনি এদেশে ওভারস্টেয়ার বা ইললিগাল এন্ট্রান্ট হিসেবে আপনি ছিলেন। তো সেক্ষেত্রে ওরা আপনাকে তারা ন্যাচারালাইজেশন হয়তো আপনাকে দেবে না। আমার ধারণা ওরা নিশ্চয়ই আপনাকে লিখে দিয়েছে যে কবে আপনি অ্যাপ্লাই করলে এই ন্যাচারালাইজেশন পেতে পারেন। ওরা কি আপনাকে বলে দিয়েছে যে কবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আবার? যে আমার হইছে 2018 করার লাগে। জি, 2018 আপনাকে করা লাগবে, কারণ তখন তাহলে এই যে গ্যাপটা, এই যে 3 ইয়ার্সের যে গ্যাপটা সেটা তখন আপনার ফুলফিল হয়ে যাবে। কারণ আপনি লাস্ট 3 ইয়ার্সের ভিতরে আপনার যেহেতু ভিসাতে গ্যাপ হয়েছে বলে, এমনি নর্মালি আপনি জানেন যে কেউ যদি ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করে তবে তাকে 5 বছরের রেসিডেন্স থাকতে হয়। কিন্তু যেহেতু আপনি আপনার ওয়াইফের সাথে যেহেতু আপনি বিয়ে করে আসছেন, আপনার ব্রিটিশ ওয়াইফ, সেক্ষেত্রে আপনার জন্য 3 ইয়ার্সের রেগুলেশন। যেহেতু 2014 থেকে 15 এই সময়টার ভিতরে যেহেতু আপনার গ্যাপ হয়ে গেছে বলে 15 থেকে তারা আপনার জন্য 3 বছরের টাইমটা কাউন্ট করছে। তো আপনি 2018তেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ। আপনি করতে পারেন, আপনার মনে সান্ত্বনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা রিকনসিডারেশনের ফলাফল আপনার সেমি হবে। ওকে, থ্যাংক ইউ কলার। চলে যাচ্ছে নেক্সট, কে আছেন? হ্যালো। 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 জি, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি। আমার একটা প্রশ্ন আপনার ইন্টারভিউ করেছিলাম। দর্শক, আপনি হয়তো টিভি ফলো করছেন, আপনি টিভি ভলিউমটি মিউট দিয়ে আমাদের সাথে কথা বলেন। হ্যালো। হ্যালো। জি, টিভি ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলেন বা অন্য রুমে যে আমার একবার জিরো ক্লিয়ার টিভি বললাম। জি জি জিরোটা। জি, প্রশ্নটা হরক কারণে দর্শক। ও আমার একটা প্রশ্ন আছে। আমি ও মাস গত 7 তারিখ পাইছি আমি লিভ, আর আমার একটা মেয়ে ব্রিটিশ পাসপোর্ট আছে। আমি চাকরি আরো জনের গরব দিয়া, তো আমি চাইতাম যে এখন আমি হাউজিং বেনিফিটে অ্যাপ্লাই করতাম হারমোনি, আমার কতটুকু দেওয়া রাইট আছে যে আমার গণ নাই, আমি আরো জনের গরব। আপনার প্রশ্নটা আবার হোক দর্শক, আমরা মাঝখানে কিছু বাঙ্গি আছে। আচ্ছা, আমি কইয়া যাই। আমি ও মাস 7 তারিখ ইন্ডিভিজুয়াল লিভ পাইছি গিয়া, আমার বাচ্চার গিয়া ব্রিটিশ পাসপোর্ট আছে গিয়া, আর আমি তাকে আর একজনের গড় দিয়া, আমার কোনো গণ নাই।
তখন আমি চাইছিলাম হাউজিং ইউনিট অ্যাপ্লাই করবার লাগি যে আমার কোনো রাইট আছে যখন তা জানবার লাগি। জি, যদি আপনার ইনডিফিনিট লিভ থাকে তবে আপনি সব ধরনের বেনিফিটই ক্লেম করতে পারবেন। হাউজিং কেন, আপনি ইনকাম সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের বেনিফিট ক্লেম করতে পারবেন। এটা এটা তো আমার পাইয়ার গিয়া খালি ওর লোকটা রাখি আমি গিয়া অ্যাপ্লাই করছি না, আমার বোন নাই, আমি আর একজন করবো থাকি গিয়া পাই। জি, আপনি সব ধরনের বেনিফিটই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, হাউজিং এর জন্য বেনিফিট করতে পারবেন। আপনি আপনার নিয়ারেস্ট সিটিজেন অ্যাড্রেস ব্যুরোতে যান, গিয়ে বলেন, তারা আপনাকে হেল্প করবে। আপনি হাউজিং শুরু করে সব বেনিফিটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমার কোনো অসুবিধা হইতো না। না, ইনডিফিনিট লিভ থাকলে কোনো অসুবিধা হবে না। যে ও মাসের 7 তারিখ আমি পাইছি, আর এর আগে আমার বাচ্চার গিয়া ব্রিটিশ পাসপোর্ট আমি বানাইছি। জি জি, আমি তো বলেছি ভাইয়া, এমনকি অনেক লোক আছে যে তারা যখন সকালে তারা ইনডিফিনিট লিভ পায়, বিকেলে গিয়ে তারা বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে। এটাতে কোনো তো ভাইয়া আমি আপনারে আমি কই গিয়া আমি এখানে ক্লেম করে গিয়া করতেছি, আমার রিসিভ করিয়া তারা গিয়া কি দিছে গিয়া আর তাই থানছে না। আপনি যদি ইনডেফিনিট লিভ পেয়ে থাকেন, ইনডেফিনিট লিভ আইএলআর, হ্যাঁ, তাহলে আপনি সব ধরনের বেনিফিট ক্লেম করতে পারবেন। থ্যাংক ইউ কলার, আশা করি বুঝতে পারছেন আপনার প্রশ্নের উত্তর। চলে যাচ্ছি নেক্সট, আমাদের কি আছেন লাইনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপা, আমার দুটো প্রশ্ন আছে। জি, আমার এক নম্বর প্রশ্ন হলো যে আমি 2015 স্পাউস ভিসা আইছিলাম দেশে। জি, আমি আওয়া বাদে আপনার 2 সপ্তাহ গিয়া দেশে গেছিলাম, যেটা খেয়েছি। এখন আবার যেহেতু দেশে যাইতাম চাইতে গেলে কতদিন থাকতাম পারবো, কতদিন ভিতরে আমার আওয়া লাগবো, এটা জানতাম চাই। আর 2 নম্বর প্রশ্ন হইলো গিয়া যে আমি আইতে সময় A1 করে আইছিলাম, আমার নেক্সট সময় এক্সটেনশন করতাম, আমি সময় কিটা করা লাগতো? আচ্ছা, যেটা হবে ভাইয়া, শোনেন, আপনি কি 2.5 বছরের ভিসা, আপনি কি 33 মান্থসের ভিসা নিয়ে আসছিলেন নাকি 27 মান্থস? না, আমার হইলো গিয়া আপনার 2.5 বছরের ভিসা। তার মানে আপনি কি 2012-র আগে আপনি অ্যাপ্লাই করেছিলেন? জি না, আমি অ্যাপ্লাই করছিলাম 2014। আপনি কোত্থেকে অ্যাপ্লাই করেছেন, বাংলাদেশ থেকে নাকি এদেশ থেকে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে যদি 2014-এ করেন তবে তো আপনার ভিসা পাওয়ার কথা হচ্ছে 33 মাস। জি, আমার পাইছি 2018 গিয়ে আমার এক্সটেনশন। আপনি 33 মাসের ভিসা নিয়ে আসছেন, তাই তো? জি। হ্যাঁ, তার মানে আপনাকে আরেকটা এক্সটেনশন করতে হবে। আপনি আইএলআর যেতে পারবেন না, আরেকটা এক্সটেনশন করতে হবে, ঠিক আছে? আরেকবার আপনাকে 2.5 বছরের ভিসা নিতে হবে। তো এইখানে যেহেতু আপনার যেহেতু A1 করা আছে, আপনার আরেকটা A1 করা দরকার নাই। আর আপনি বাংলাদেশে যদি যেতে চান, আপনি কতদিন থাকেন এখানে কোনো নিয়ম নাই কতদিন থাকেন। কিন্তু যদি আপনি দীর্ঘদিন বাংলাদেশে থাকেন, তাহলে তারা সন্দেহ করবে যে বিলাতে যে আপনার যে স্ত্রী আছে তার সাথে হয়তো আপনার সম্পর্ক নাই। এই জন্য আপনার নিজের স্বার্থেই আপনি বেশি দিন বাইরে না থাকাটা ভালো। কিন্তু এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আপনাকে এতদিন এদেশেই থাকতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি নিজেই বুঝতে পেরেছেন, যদি আপনি বলেন যে আপনার বিবির সাথে আপনার ফ্যামিলি লাইফ আছে আর আপনি 9 মাস গিয়ে বাংলাদেশে বসে থাকলেন, তাহলে তো তারা নিশ্চয়ই এটা মানবে না। এটা আপনাকে নিজে সেন্সিবল হয়ে দেখেন যে কতদিন আপনি মনে করেন রিজনেবল, যে মানুষ, একটা বিবাহিত মানুষ কতদিন সাধারণত স্ত্রী থেকে দূরে থাকে কোনো বেড়ানোর কারণে, তাই না? তো ডিসটেন্স গেলে তো আমার কোনো অসুবিধা হইতো না। জি, ওইটাই দর্শক, আপনি রিজনেবল টাইম বাদে আপনি যতদিন খুশি যতবার খুশি আপনি যান, কিন্তু আপনাকে তো দেখাতে হবে যদি আমি যদি সংসার করি তাহলে আপনি বউ বাচ্চা থুয়ে কি আপনি 1 বছর বাইরে থাকবেন নাকি? তো এই জন্য কতদিন আপনি মনে করেন রিজনেবল, এটা তো আপ টু ইউ। আমি তো বলতে পারি না আপনি 5 দিন থাকেন 10 দিন থাকেন, কি কারণে আপনি দেশে যাচ্ছেন, এটা তো আপনার জন্য ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ দর্শক, আশা করি বুঝতে পারছেন আপনার প্রশ্ন উত্তর। চলছে নেক্সট কলার কে আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জাফর, আমার 2টা কোশ্চেন। জি। একটা কোশ্চেন হলো আমি 2013 B1 পাস করিয়া 2014 জানুয়ারি ইনডিফিনিট লিভ পাইছি। আমার সার্টিফিকেট অফ ওয়াল। তখন আমি ওই সার্টিফিকেট দিয়ে ন্যাচারাইজেশন লাগে অ্যাপ্লাই করতাম পারবো না? ভাই, এখন আপনাকে যেতে গেলে দেখতে হবে আপনার B1টা ট্রিনিটি কলেজ কিংবা সেল্টের ইকুইভ্যালেন্ট কিনা। যদি এটা না হয় তাহলে তারা হয়তো পুরোনোটা অ্যাকসেপ্ট করবে না। আপনি ওই ফর্ম নিয়ে ন্যাচারাইজেশন ফর্মে দেখবেন ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আগের কোনটা তারা অ্যাকসেপ্ট করবে, পরের কোনটা তারা অ্যাকসেপ্ট করবে। তা আমার ধারণা যদি এটা আপনি ট্রিনিটি বা সেল্টের না হয়ে থাকে তাহলে তারা হয়তো এটাকে অ্যাকসেপ্ট করবে না। সেকেন্ড কোশ্চেনটা আপনার? সেকেন্ড কোশ্চেন, ন্যাচারাইজেশন অ্যাপ্লাই করতে হলে বাংলাদেশের পাসপোর্টের ভ্যালিডিটি থাকা লাগে, না থাকলে অসুবিধা? আপনার পাসপোর্টের ভ্যালিডিটি নিয়ে আপনার অ্যাপ্লাই করা উচিত। সব ধরনের পাসপোর্ট কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে।
আর বাংলাদেশের এই ভ্যালিডিটি তো আপনি খুব সহজেই এক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু ভ্যালিডিটি বাড়ায় আনতে পারেন, আনলেস আপনাকে ডিজিটাল পাসপোর্ট করতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দর্শক, আজকে আমাদের অনেক দর্শক আছেন লাইনে, দেখি এই মুহূর্তে কে আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে জি আমি মানে 7.5 years ধরে এই দেশে আছি, বুঝতে পারছেন? জি I've been doing a master's course for last 1 year. My course is for 2 years. But what happened, my college lost his license, and then they sent the letter to Home Office. They're not gonna carry the course anymore. And what the college says, we're gonna receive, or I'm gonna receive, 60 days curtailment letter within few months. So তারা এটা জানিয়ে দিয়েছে, জুলাইতে তারা জানিয়ে দিয়েছে যে হোম অফিসকে। So hopefully I'll get my curtailment letter very soon. আপনারা, you are well aware that on 4th of November they changed the rule that if I'm studying master's course in a college, I cannot go for any more extension. But if my visa allows, this visa will take me up to 9 years. So hopefully I'll get my curtailment letter within 2 months. But I've been with my dad, who is a British citizen, for last 7.5 years. He's 69 years old. I mean, he's 70 years old. Do you have any provision I can apply through his, rights? Sorry, I didn't understand the second part of your account. You said, let me get, I'm a British citizen. yeah, let me get your story first. Bhaiya, let me get your story first. You are here as a student, okay? And you have spent 7.5 years. At this moment, your college has lost his license, okay? Yes. And you are waiting for your curtailment letter. Now, the first question that I have got to ask you is that if you receive your curtailment letter, do you believe you can make a fresh application to stay here as a student? No, I cannot make any If more you can't, applications then what is the point in waiting for that curtailment letter? Because it won't give you anything, isn't it? So this is my yeah, but I'm just waiting because এটা আমার ওই যে এই দেশের সময় You see, you need to understand. আর কি। No, you need to understand that right at this moment you have got visa, yeah? Yeah, I got it. Do you still have got visa? Yeah, I have my visa until 2017 July. Right. So then what you should have done, and I know that you will not like my advice, but if you are prudent, then what you should do, you should go back to Bangladesh, apply from there for a proper course for which you can get admission, and then come back. Because if you leave the country, if I go back to Bangladesh, my chain will break. no, it won't break. If you leave the country while you still have got visa, and if you come back with fresh visa, then the chain doesn't break. But I don't, because some of my friends, they went back to Bangladesh. What happened? They didn't get the visa within 6 months. They did not get the visa, maybe for other reason, maybe they haven't made sufficient progress while they're here. So obviously before granting you the visa, Home Office will look at your progress. What did you do in this 7.5 years? If they find that you haven't made satisfactory progress, then there is a possibility that can deny your visa. But if you really want to keep your 7 years intact, then that is the best advice that I can give you. Now, alternatively, as you said, you want to be a carer of your father, then the question will arise, why do they need you? Why cannot the social service in this country provide the same? So unless you can give a good reason that why your father really need you in particular to care for you, it will be difficult for you to get visa on that ground. And even if you get visa, that may not lead to settlement. And the problem will be that, when you make them aware that because at the moment you have got a student visa, they will be aware of your situation, they may also curtail your current leave. Can I ask you one more question? Yes. Hello? Yes. Yeah, the thing is that I'm just thinking, because I've been with my dad for last 7.5 years. Does he make any private or family life? It doesn't make any difference because you are adult. Normally, under European
law, sorry, under the European Convention on Human Rights, the relationship between adult children and their parents do not give rise to family life within the meaning of Article 8 unless you can show real dependency which goes beyond emotional tie. Now, you may argue that, my father has been dependent on me, I have been looking at him, I've been looking after him, I have been caring for him, all these things. But then there will always be a question, why you? Because your father, as a British citizen, he's entitled to have all these services offered to him through social services. So you need to show, of course, if you can show that he needs this care only from you, then you can apply as a carer. But then question will arise whether or not your father has other relatives here, other children or other family members who could offer the same service. So if you could answer this question satisfactorily, then you may have a case within the European regulations, something we call a derivative right. So you may have a derivative right as the carer of a British or EU national. Okay? Thank you. Thank you, dear viewers. Hope you understood and happy with the answer. চলছে আমাদের নেক্সট কুইকলি আমরা একটি কল নিতে পারবো আশা করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি প্লিজ। আমি মেহেদি, আমি ডেবন থেকে বলছি। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম স্পাউস ভিসা, তো আমার এটা রিফিউজ করেছে ফেব্রুয়ারিতে। তো ওইটা গ্রাউন্ড হচ্ছে আমার ফাইন্যান্সে আমার দুইটা জব দেখিয়েছিলাম, তো আমার তারা এইচএমআরসিতে খবর দিয়ে দেখে যে আমার একটা জব করি সোলো ওয়ান ইনকাম, বা আরেকটা জব বলে করি না, সেই গ্রাউন্ডে আমাকে রিফিউজ করেছে। আমি আপিল করেছি, আবার আপিল করার পর এইচএমআরসি থেকে রিপোর্ট নিয়ে, কাগজ নিয়ে, ডকুমেন্টস নিয়ে, আমি যে দুইটা জব করি তারা আমাকে ডকুমেন্ট দিচ্ছে, এই ডকুমেন্ট নিয়ে আমি সেন্ড করে আপিল করেছি। তারা আপিল আমাকে জানাবার কথা ছিল 26শে জুলাই। 26শে জুলাই পরে তারা আমাকে এখনো জানায় নাই। তা আমি জানি না এখন কি অবস্থায় আছে, তো আমি যেন ওয়েটিং করতেছি। এখন রিপোর্ট নেক্সট কি হবে আমার তো আইডিয়া নেই, আমাকে একটু বলবেন কাইন্ডলি। ভাইয়া, যেটা হচ্ছে আনফরচুনেটলি এখন যে কোনো স্পাউস অ্যাপিলেই কমপক্ষে 1.5 বছর সময় লাগছে। তো আপনি যদি এটা ফেব্রুয়ারি মার্চে যদি অ্যাপ্লাই করে থাকেন, আমার মনে হয় আগামী বছরের মাঝামাঝির আগে আপনি হয়তো ডেট পাবেন না। কারণ আমরা যতগুলি কেস ফেব্রুয়ারিতে বা মার্চে আমরা অ্যাপ্লাই করেছি এন্ট্রি ক্লিয়ারেন্সের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে, আমরা আজ পর্যন্ত কোনোটারই কিন্তু ডেট পাইনি। আমাদেরকে আরও বলেছে, আপনি তো লাকি, আপনাকে বলেছিল জুলাইয়ের পরে, আমাদেরকে বলেছে যে কোনো ক্ষেত্রে তারা নভেম্বরের পরে আমাদেরকে জানাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আপনি যেটা কনসিডার করতে পারেন, যেটা দেখেন সবচেয়ে যেটা খারাপ অবস্থা কি জানেন, যে আগে আমরা অ্যাপিল লঞ্চ করার পরে আমরা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের কাছে আমরা চিঠি লিখতাম, লিখে বলতাম দেখো আমাদের এই অ্যাপিলে এইগুলি হচ্ছে ইস্যু, কিন্তু এই ইস্যুগুলির আমার কিন্তু রেসপন্স আসছে, আমার কিন্তু ভালো গ্রাউন্ড আছে, তো ফলে এই অ্যাপিল কিন্তু আমি উইন করব, তুমি খামাখা কেন টাইম ওয়েস্ট করছো, তুমি আমার এই অ্যাপিলটা তুমি কনসিড করো। তারা কিন্তু এটা তখন উইথড্র করে নিত, উইথড্র করে তারা কিন্তু ভিসা দিয়ে দিত। কিন্তু এই মুহূর্তে তারা যেটা করছে যে ভিসা অফিস এখন নিজ দিল্লিতে যাওয়ার পরে তারা এই ধরনের রিভিউটা তারা আর অ্যাকসেপ্ট করছে না। রিভিউটা শুধুমাত্র যদি অ্যাপিলের সাথে সাথে আপনি করে দেন তখনই তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ কলার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের একটা কমার্শিয়াল ব্রেকে যাওয়ার সময় হয়েছে। আমি জানি আপনারা অধীর আগ্রহে আপনাদের প্রশ্নগুলো নিয়ে অপেক্ষা করে আছেন। প্রিয় দর্শক, আপনারা অস্থির হবেন না, আমরা আপনাদের মাঝে আবার ফিরে আসবো বিরতির পরে। তো দেখা হবে।